ধুরো, বিশ্বকাপ ফুটবল প্রতি বছর হয় না কেন? বাংলাদেশের ক্রিকেটাররা, সমর্থকরা ওইভাবে ভাবতেই পারেন। বিশ্বকাপ ফুটবলের সঙ্গে আমাদের ক্রিকেটের সম্পর্ক কি? সম্পর্ক আছে রে ভাই। ২০২২ বিশ্বকাপ ফুটবলের সময় তো আমরা ক্রিকেটে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিলাম। ২০২৬ বিশ্বকাপের সময় আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলাম। এই কারণেই বাংলাদেশের ক্রিকেট সমাজ ওই আক্ষেপ নিয়ে ভাবতেই পারে যে প্রতি বছর তো বিশ্বকাপ ফুটবল হলে আমাদের ক্রিকেটের এরকম এক একটা অনন্য অর্জন আমাদের ক্রিকেট রূপকথায় লেখা হয়ে যেতে পারত। বিশ্বকাপ ফুটবলের সঙ্গে আমাদের ক্রিকেটকে মিলিয়ে ওই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচটার যে টার্নিং পয়েন্ট করেছি সেইখানটাতে আপনাদের জন্য একটা কুইজ, একটা পুরস্কার ঘোষণা করেছি যে ব্রাজিলের জার্সি, আর্জেন্টিনার জার্সি। এবং সেই ভিডিওতেই বলেছিলাম যে আরেকটা আলোচনাতে বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সি, বাংলাদেশের জয়, সেইটা যে দিচ্ছি না তাতে আবার আপনাদের কারো মন খারাপ হয় কিনা। অতএব এই ভিডিওতে আরেকটা কুইজ যেইখানটাতে বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সি পুরস্কার পাওয়ার সুযোগ আপনার সামনে রয়েছে। অবশ্য আপনি যদি চান তাহলে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার জার্সিটাও আসলে নিতে পারেন। কুইজটা কিভাবে হবে, টার্নিং পয়েন্টের ওই ভিডিওতে ওই কুইজটা তো রয়েছে, সেখানে গিয়ে আপনি আপনার মতো করে উত্তর দিতে পারেন। সময়সীমা আজকে রাত ১টা, এবং এই ভিডিওর যে কুইজ সেইটার উত্তর দিতে হবে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৮টার আগে। বিশ্বকাপের যে ম্যাচটা রয়েছে দক্ষিণ কোরিয়া এবং চেকিয়া, সেই ম্যাচ শুরু হওয়ার আগে। ওই ম্যাচ ঘিরে একটা প্রশ্ন, কিন্তু কে জিতবে সেটা প্রশ্ন না। প্রশ্নটা কি সেটা আপনি শুনলেই বুঝতে পারবেন। ব্রাজিল আর্জেন্টিনা জার্সি কিংবা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি জিতে নেওয়ার সুযোগটা থাকবে। কুইজে আসার আগে যদি একটু আলোচনাটা করি যে এই ম্যাচটাতে বাংলাদেশ যেভাবে খেললো, যেভাবে বাংলাদেশ জিতলো, আমাদের ক্রিকেটের যে অর্জন অস্ট্রেলিয়াকে হারানোর মাধ্যমে, এইটা আমাকে আসলে দুইটা ঘটনা মনে করিয়ে দিচ্ছে খুব বেশি করে। নাম্বার 1 ২০১৫ বাংলাদেশ ক্রিকেট, এবং নাম্বার 2 ২০১৮ এশিয়া কাপ, তামিম ইকবাল। কেন, কিভাবে বলছি। ২০১৫ বাংলাদেশ ক্রিকেটের একটা স্বর্ণ সময়ের সূচনা বলে আমরা অনেকে ধরি। সেইবার আমরা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিলাম, এটা একটা ব্যাপার। এবং তারপরে ঘরের মাটিতে আমরা পরপর 3টা সিরিজ জিতেছিলাম। কাদের বিপক্ষে? ভারতের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে, সাউথ আফ্রিকার বিপক্ষে। আপনি যদি ওয়ানডে ফরম্যাট হিসাব করেন তাহলে আমরা তো এখনও ওই রকম 3টা সিরিজ জিতলাম পরপর। মার্চ মাসে আমরা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছি, এপ্রিল মাসে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছি, মে মাসে খেলা ছিল না বলেই জিততে পারিনি, জুনে এসে আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলাম। তো এই যে এই সময়টার মধ্যে আমরা যে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলাম, সেটা ২০১৫ সালের ওই পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের কথা মনে করাবে না কেন? বাংলাদেশ ক্রিকেট একটা টালমাটাল অবস্থায় ছিল। আপনি যদি ওয়ানডে ফরম্যাটের হিসাবটাও ধরেন তাহলেও আমরা ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবো কিনা ওই রকম একটা অনিশ্চয়তার মধ্যে আমরা ছিলাম। কিন্তু এখন এই পরপর 3টা ওয়ানডে সিরিজ, ইনফ্যাক্ট আপনি যদি ধরেন আমরা গত বছরের শেষ দিকে অক্টোবরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও কিন্তু সিরিজ জিতেছি, তার মানে টানা 4টা আমাদের যে ওয়ানডে সিরিজ জয়। ইনফ্যাক্ট ঘরের মাটিতে হিসাব করলে ২০২৪ সালে আমরা লাস্ট ঘরের মাটিতে সিরিজ খেলেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে, সেই সিরিজও বাংলাদেশের জয়। সর্বশেষ 5টা ওয়ানডে সিরিজে বাংলাদেশের জয়। সর্বশেষ এই 3 মাসের মধ্যে 3টা সিরিজ জয়। সর্বশেষ এই ধরেন 7-8 মাসের মধ্যে আমাদের 4টা সিরিজ জয়, এবং সেগুলো কোনোটা এলেবেলে টিমের বিপক্ষে না, কোনোটা জিম্বাবুয়ে কেনিয়ার বিপক্ষে না, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাহলে বাংলাদেশ ক্রিকেট সেই ২০১৫ ওই স্বর্ণ সময়টার কথা কেন মনে করাবে না? আমি জানি না আমাদের এখনকার ক্রিকেট টিমটা সেই হাইটে উঠতে পারবে কিনা, তবে আমাকে সার্টেনলি এই সময় বাংলাদেশ ক্রিকেটের টার্মোইলের ভেতর দিয়ে যাচ্ছে। মাঠের বাইরে নানান ঘটনা প্রবাহ আছে, কিন্তু মাঠের ক্রিকেটে পারফরমেন্স, আমি যদি শুধু ওয়ানডে ফরম্যাটের হিসাবটাও যদি ধরি তাহলে আমাকে সার্টেনলি সেই ২০১৫ কথাটা মনে করিয়ে দিচ্ছেন। মেহেদী হাসান মিরাজের দল, মাশরাফি বিন মুর্তজার সেই দলটার কথা মনে করিয়ে দিচ্ছেন। এবং সেকেন্ড যে ঘটনাটা আমি বলছিলাম মনে করাচ্ছে আমার ২০১৮ এশিয়া কাপ, তামিম ইকবাল, সেই ঘটনাটা কেন? মেহেদী হাসান মিরাজের জন্য। আজকের এই ম্যাচটাতে মিরাজের কারণে, আজকের ম্যাচটাতে মিরাজ চাপে ছিলেন, বেশ চাপে ছিলেন। প্রথম চাপটা ছিল হচ্ছে গিয়ে তিনি ক্যাপ্টেন হিসেবে অত ভালো পারফর্ম করতে পারছেন না যত ভালো তার পারফর্ম করার কথা। এবং আজকের এই ম্যাচটাতে যদি বাংলাদেশ না জিতত তাহলে মিরাজকে কাঠগড়ায় দাঁড়াতে হতো প্রবলভাবে, জনতার কাঠগড়ায়। একটা কারণ হচ্ছে গিয়ে যখন আমরা বোলিং করছিলাম অস্ট্রেলিয়াকে আমরা তাদের 0 রানে 3 উইকেট নিয়ে দিয়েছিলাম। অবিশ্বাস্য ব্যাপার সেবার অস্ট্রেলিয়া তাদের 55 বছরের এই ওয়ানডে ক্রিকেট হিস্ট্রিতে এর আগের 1024 ম্যাচে এরকম কোনো কিছুর এক্সপিরিয়েন্স করেনি যেটা বাংলাদেশের সঙ্গে করতে হলো। সেখান থেকে তারা নয় ঘুরে দাঁড়িয়ে 81 রানে 6 উইকেট,
কিন্তু ওইখান থেকে তারা আরও ঘুরে দাঁড়িয়ে একটা 100 রানের পার্টনারশিপ করলো, যেই পার্টনারশিপটার দীর্ঘ একটা সময়টাতে আসলে আমাদের ক্যাপ্টেন মিরাজ মোটামুটি সবাইকে দিয়ে বোলিং করেছেন, তিনি নিজেও বোলিং করেছেন, কিন্তু পার্ট টাইম অফ স্পিনার যিনি মোসাদ্দেক হোসেন সৈকত, তার হাতে বলটা তুলে দেন নাই। সৈকত গত ম্যাচটাতে তার এই ফরম্যাটটাতে কামব্যাক হয়েছে প্রায় 4 বছর পর, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, ব্যাটিংয়ে তিনি অনবদ্য করেছেন 70 বলে 86, বল হাতেও তিনি 10 ওভার বোলিং করে 2টা খুবই গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। ফলে মিরাজ যে এই ম্যাচটাতে সৈকতকে দীর্ঘ কত 39 নম্বর ওভারে মনে হয় 39-40 ওই সময় তিনি বোলিংয়ে এনেছেন, বোলিংয়ে যে দেন নাই এইটা নিশ্চিতভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারত, এবং আমি সার্টেনলি বিশ্বাস করি যে মিরাজ ওই সময় পার্ট টাইম আর মিরাজ সৈকতকে দিয়ে বোলিংয়ে আনতে পারতেন। কিন্তু ধরেন এইখানটাতে যে একটা থিওরি আমাদের ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় যে না, মিরাজ তার নিজের জায়গা নিয়ে সন্দিহান, এই টিমটাতে তিনি তার জায়গাটা ধরে রাখতে পারবেন কিনা, তার প্যাটার্নের যেহেতু অফ স্পিনার এবং সেই ব্যাটিংটা করেন সৈকত, সেই কারণে সৈকতকে বোলিং আনছেন না, এইটা ভাই আমার কাছে সঠিক বলে মনে হয় না। অন্তত ধরেন আমি একটা ম্যাচ দেখে এই বিষয়ে কনক্লুশনে কিভাবে পৌঁছবো? সৈকত ওয়ানডে ফরম্যাটেই এসেছেন 4 বছর পর, 4 বছর পরে এসেই ক্যাপ্টেনের জায়গা প্রশ্নের মুখে ফেলে দেবেন, এবং সেই ক্যাপ্টেন মিরাজ যিনি বাংলাদেশের এই যে এতগুলো সিরিজ জয়ের নেতৃত্ব দিচ্ছেন, তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক না। কিন্তু ধরেন ক্যাপ্টেন যদি এইভাবে ভাবেন যে না, আমার জায়গা ও খেয়ে দিবে, অতএব তাকে আমি বোলিং দিব না, এইটা আসলে টিম গেমে ওয়ার্ক করে বলে আমার কাছে মনে হয় না, এবং আমি নিশ্চিত যে মিরাজ ওরকম কোনো কিছু করে। আমি আমার জায়গা থেকে বলছি, হতে পারে এরকম যে আমি বলছি না, কিন্তু আমার কাছে মনে হয় না যে টিম গেমে একটা ক্যাপ্টেন এভাবে আসলে ভাববেন, এবং সেই কারণটাতেই মিরাজের যখন তিনি আবার ব্যাটিংয়ে নেমেছেন, সেই সৈকত আউট হওয়ার পরেই আমাদের 48 রান তখনও প্রয়োজন, ওই সময়টাতে তিনি যে থেকে দলের জয়ের পর্যন্ত ছিলেন, 22 বলে 22 রানের ইনিংস, কিন্তু সেইটা ভীষণ 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 রকমেরই গুরুত্বপূর্ণ। আর সেইখানটাতে নাথান এলিসের বলে বাউন্সারে তার হেলমেটে লাগার পরও মাঠে তিনি বমি করেছেন, কিন্তু স্টিল যে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান নাই, স্টিল যে শেষ পর্যন্ত ছিলেন, স্টিল যে তার ব্যাট থেকে সেই উইনিং মোমেন্টটা আসলো সেই ছক্কার মাধ্যমে, এইটা আমাকে আসলে সেই 2018 এশিয়া কাপে তামিম ইকবালের কথা মনে করিয়ে দিচ্ছে। ওই যে মনে আছে না, তার ওই এক হাতে ব্যাটিং, হাত ভেঙে গিয়েছিল তার, কিন্তু তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে একদম শেষ সময় তিনি ব্যাটিংয়ে ঠিকই নামেন, বাংলাদেশের 9 উইকেট পড়ে যাবার পরে মুশফিকুর রহিম ছিলেন, বাংলাদেশ ওই ম্যাচটা অনেক বড় ব্যবধান আমরা জিতেছি 137 রানে, মুশফিকুর রহিম ওই ম্যাচটা তো অসাধারণ খেলেছেন 144 রানের ইনিংস, কিন্তু তামিম ইকবালের যে ওই যে বীরত্ব গাথা, ভাঙা হাত নিয়ে এক হাতে ব্যাটিং করতে নেমে পড়া, এইটা আসলে সাহসের একটা নাম হিসাবেই থেকে গেছে বাংলাদেশ ক্রিকেটে, বাংলাদেশ ক্রিকেট রূপকথায় সাহসের অন্য নাম তামিম ইকবাল হিসাবেই থেকে গেছে। তামিম ইকবাল এখন বোর্ড প্রেসিডেন্ট, আমি জানি না যে তার সঙ্গেও মিরাজদের ওরকম কথা হবে কিনা। মিরাজ এই যে আজকের এই বাউন্সারে এরকম আঘাত পাওয়ার পরও মাঠ ছেড়ে বেরিয়ে যাননি, তিনি যে দলের এখানটাতে ছিলেন, অবশ্যই মিরাজ এখন এরপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেলে, 24 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে, আশা করছি তিনি এই জায়গাটাতে থেকে আসলে এই প্রোটোকল মেনেই তিনি বেরিয়ে আসতে পারবেন, খুব খারাপ কিছু খারাপ কিছু হবে না, সেই প্রত্যাশার জায়গাটা তো আসলে আমাদের থাকে। কিন্তু এই যে মিরাজ যে সাহসটা দেখিয়েছেন, আমার কাছে মনে হয় পুরো টিমের মধ্যে এইটা আসলে এই সাহসটা সঞ্চারিত হয়, এবং সেই এই মোমেন্টগুলোই আসলে একজন ক্যাপ্টেনকে তৈরি করে দেয়। আউটসাইড নয়েজ যেটাই থাকুক না কেন, টিমের ভেতরে ইনসাইডে ড্রেসিং রুমে রেসপেক্ট আর্ন করার ক্ষেত্রে এই ঘটনাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রাখে বলেই আমার কাছে মনে হয়। এখন আমি 2টা ঘটনার কথা বলছি। আচ্ছা, কুইজটা আপনাদেরকে বলে দিই, ওই 2টা ঘটনার কথাটা দিয়ে আবার শেষ করব। কুইজটা সেটা হচ্ছে গিয়ে বিশ্বকাপ ফুটবলের যে সেকেন্ড ম্যাচটা বাংলাদেশ সময় আগামীকাল সকাল 8টায় শুরু হবে দক্ষিণ কোরিয়া এবং চেকিয়ার মধ্যে, সেই ম্যাচে আগে কারা গোল দিবে? দক্ষিণ কোরিয়া আগে গোল দিবে, নাকি চেকিয়া আগে গোল দিবে, নাকি কোনো গোলই হবে না? আপনি সেটা আমাদের এই ভিডিও নিচের কমেন্টসের মধ্যে লিখবেন। প্রথমে লিখবেন যে আসলে এটা কি হবে, হয় 1 নাম্বার দিয়ে এভাবে লিখতে পারেন যে না, দক্ষিণ কোরিয়া গোল দেবে, অথবা চেকিয়া গোল দেবে, অথবা কোনো গোলই হবে না। তারপর 2 নাম্বার দিয়ে লিখতে পারেন, লিখবেন হচ্ছে কি আপনার নামটা এবং কোন জেলা থেকে আপনি বলছেন, এবং 3 নাম্বার দিয়ে আপনি লিখবেন হচ্ছে কি আপনার ফেসবুক আইডির লিঙ্কটা ওই জায়গাটাতে দিবেন। আমি আগের ভিডিওটাতেও এরকম একটা কুইজ দিয়েছি, সেইখানটাতে অনেকেই প্রথম তো সেখানটাতে অভ্যস্ত হতে একটু টাইম লাগে, সো আমি জিনিসটা ক্লিয়ার করে দিলাম। এবং এইখানটাতে যাদের উত্তর মিলবে তাদের মধ্যে বিজয়ী 2 জনকে লটারির মাধ্যমে আমরা পুরস্কার দিব বাংলাদেশের 2টা ন্যাশনাল টিমের জার্সি, অথবা ওই 2 জনের সঙ্গে যোগাযোগ করে যদি তাদের মনে হয় যে না আমরা ভাই আমার প্রিয় টিম ব্রাজিল, আমার ব্রাজিলের জার্সি দেন, বা আমার প্রিয় টিম আর্জেন্টিনা, আর্জেন্টিনার জার্সি দেন, সেই জার্সিটাও আসলে আপনাদেরকে দেয়া হবে। এইটা হচ্ছে কি আপনাদের কুইজ, এই ভিডিওর কুইজ, যেইটা আগামীকাল সকাল 8টায় দক্ষিণ কোরিয়া চেকিয়া ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত এই কুইজের সময়সীমা। কমেন্টস করে সেটা জানাতে পারেন।
এখন বাংলাদেশ যে আজকে ম্যাচটা জিতলো, সেই ম্যাচটাতে আমি বলছিলাম আমার 2015 বাংলাদেশের কথা মনে পড়ছে। এইরকম টানা সাফল্যের কারণে। আমার বলছিলাম যে মেহেদী হাসান মিরাজ ওই হেলমেটে বল লাগার পরও যেভাবে খেলে গেছেন, বমি করার পরও মাঠে, সেইটাতে আমার 2018 এশিয়া কাপে তামিম ইকবালের কথা মনে পড়েছে। বাংলাদেশ ক্রিকেট কিন্তু এখন একটা মাঠের বাইরে যত রকম সমালোচনার জায়গায় থাকুক না কেন, একটা আপওয়ার্ড ট্রেন্ডস এর মধ্যে রয়েছে এবং আজকের ম্যাচটাতেও সবাই মিলেমিশে যেভাবে পারফর্ম করে জিতিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছেন, যেই অস্ট্রেলিয়াকে ইনফ্যাক্ট আমরা আগের 21 বছরে কোনো ওয়ানডে ম্যাচ হারাতে পারিনি, তাদেরকে 2 দিন পরেই, মানে 2 দিনের ব্যবধানেই 3 দিনের মধ্যেই আমরা 2টা ওয়ানডে ম্যাচ হারিয়ে দিলাম। এইটা আসলে অবিশ্বাস্য। এইটা আসলে রূপকথা এবং বাংলাদেশ ক্রিকেট রূপকথার আরেকটা অধ্যায় টিম গেম হিসাবেই আমরা কি আসলে শুরু করতে যাচ্ছি কিনা 2015 সালে যেইটার একটা সূচনা হয়েছিল বলে আমরা ধরি। এই 2025 এসে কি আমরা আরেকটা ফেজে রূপকথার যাচ্ছি বলে এই দলটা, এই ওয়ানডে টিমটা আমাদের সেই ভরসাটা দিচ্ছে। আমার তো সেইটা বিশ্বাস করতে ভীষণ রকম ইচ্ছে করছে। আপনার মতামতটা জানাতে পারেন। ও আচ্ছা, কুইজের উত্তরটা কিন্তু দিয়েন। ব্রাজিল আর্জেন্টিনা জার্সি কিংবা বাংলাদেশ জাতীয় দলের জার্সি আপনার অপেক্ষায় আছে।